গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই কিন্তু মন পড়ে থাকে গ্রামের মেঠো প্রান্তরে। গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখলে দু চোখ জুড়িয়ে যায়। ছায় ঘেরা মায়া ভরা গ্রাম, আঁকা বাঁকা বয়ে চলা নদী, সবুজ শ্যামল মাঠ, সবকিছুই প্রাকৃতিক। এই সবকিছু দেখলে মনে হয় এ যেন কোনো শিল্পীর রং তুলে দিয়ে আঁকা কোনো ছবি। আজ আপনাদের নিয়ে যাব এমনই এক গ্রামে, যার নাম অগ্রদ্বীপ। পূর্ব বর্ধমানের অন্যতম প্রাচীনতম গ্রাম এটি, যেটি গঙ্গার তীরে গড়ে ওঠা অগ্রবর্তী গ্রাম হিসেবে পরিচিত। এখানেই রয়েছে 500 বছরের পুরনো গোপীনাথ মন্দির, যেখানে চৈত্র মাসের দোল পূর্ণিমার পর কৃষ্ণ একাদশীতে এক বিশাল মেলা বসে। শুধু তাই নয়, যেখানে রয়েছে কাঠিয়া বাবার তপবন, চাইলে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আর শান্ত নিরিবিলি আশ্রমে রাত্রিবাসও করতে পারেন। আর এখান থেকে ঘুরে নিতে পারেন কাঠশিল্প নগরী পুতুল গ্রাম। তাহলে চলুন আজকে গল্পটা এখান থেকে শুরু করা যাক। হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, এখন সকাল 8:30। আমি এখন খাগড়াঘাট স্টেশনে রয়েছি, যাব কাটোয়া, তারপর ট্রেঞ্চ করে যাব অগ্রদ্বীপ। ট্রেনে উঠেই মনে হয় কিছু খাই, নইলে ট্রেন জার্নিটা ঠিক জমে ওঠে না। তাই মশলা মুড়ি দিয়ে শুরু করে দিলাম। ট্রেন এখন কাটোয়া ঢুকছে, আর এই কাটোয়া স্টেশন থেকে আবার আমাকে ট্রেন ধরতে হবে অগ্রদ্বীপ যাওয়ার জন্য। লোকাল ট্রেন সেটা। ইন্টারসিটি এক্সপ্রেসে নেমে গেলাম কাটোয়াতে। আর এই কাটোয়া থেকে আবার পরবর্তী ট্রেন হচ্ছে 10:36, কারণ অগ্রদ্বীপ স্টেশনে যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন কিন্তু নেই। তাই দেখি একটু ওয়েট করি বাইরে। ইন্টারসিটি এক্সপ্রেস অগ্রদ্বীপে দাঁড়ায় না, তাই আমাকে নামিয়ে চলল হাওড়ার দিকে। পরবর্তী ট্রেন এখনো 40 মিনিট পর, তাই ভুরি ভোজনটা কাটোয়া স্টেশনে এই দাদার পরোটা আর ঘুগনি দিয়ে সেরে নেবো ঠিক করলাম। 20 টাকায় 4 পিস পরোটা আর ঘুগনি। আমার অগ্রদ্বীপ যাওয়ার ট্রেন দিয়ে দিয়েছে, আর ট্রেন তো ফাঁকাই আছে, তাই ভাবলাম একটু পরেই বসবো, জায়গা তো অনেক আছে। কিন্তু ট্রেন ছাড়ার আগে এত ভিড় হয়ে যাবে ভাবতেও পারিনি, তাই বসার জায়গাও পাইনি। একদম মুরগি হয়ে গেলাম বস। দুটো স্টপেজ পরেই অগ্রদ্বীপে চলে এলো। 10 মিনিট সময় লাগলো কাটোয়া থেকে। পরোটার সাইজ দেখি, কত করে দাম এগুলোর পরোটাগুলোর? ও কেজি হিসাবে বিক্রি হয়? বাবা, সাইজ কি পরোটা! স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে চললাম কাঠিয়া বাবা আশ্রমের দিকে প্রথমে। আর আমার ভাড়া পড়লে, যে তুমি একা, আমার ভাড়া পড়লে 20 টাকা। চলুন যাই। বর্ধমান জেলা ধান চাষের বেশ উন্নত। গ্রামের মধ্যে দিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে চললাম কাঠিয়া বাবা তপবনে। স্বামী জানকী দাস কাঠিয়া বাবা আশ্রম বা তপবন। জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম, পাটুলি, পূর্ব বর্ধমান। চলুন ভেতরে যাই। কোনো অনুষ্ঠান ছিল মনে হয় এখানে। এই আশ্রমে থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে। আমি নোটিশ বোর্ডটি আপনাদের দেখিয়ে রাখলাম, অগ্রিম জানিয়ে আসবে। নিরিবিলি শান্ত প্রকৃতির মাঝে একটা দিন এখানে থাকতে পারলে মন ভরে যাবে।
আর ওটা মনে হয় অতিথিশালা। আর সিঁড়ি দিয়ে উপরে গেলে রাধাকৃষ্ণের বিগ্রহ আর কাঠের বাবার মূর্তি রয়েছে। পরে দেখাচ্ছি সেটা আপনাদের। এই আশ্রম কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি। আর ওই যে পাশেই দেখুন আম বাগান। উৎসবের সময় এই জায়গায় ভক্তবৃন্দে ভরে থাকে একদম। এই আশ্রমে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেটা অগ্রিম জানাতে হবে। এই যে সব বড় বড় কড়াই রান্না হয় এখানে। আর এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে টয়লেট এখানে। আমার একটু বেলাই হয়ে গিয়েছে, আর ভোগ প্রসাদ যেহেতু গোপীনাথ ধামে গ্রহণ করব, তাই এখানে প্রসাদ খেলাম না। চলুন এবার ওপরটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষেধ কিনা সেটা আমার জানা নেই, কিন্তু কাউকে দেখতে পেলাম না ভগবানের বিগ্রহ ছাড়া। তাই আর কোনো চিন্তা বিবেচনা না করে ভিডিওটা ঠিক করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। পরে অবশ্য 3টি ছোট্ট মেয়ে এসেছিল এই গ্রামেরই ভগবানকে প্রার্থনা জানানোর জন্য। আর ওই দেখুন ওপর থেকে কত সুন্দর লাগছে এখানকার বাগান। একদিনের জন্য এখানে এসেছি, এখনো অনেক জায়গায় যেতে হবে। তাই দেরি না করে এখান থেকে পায়ে হেঁটে যাব কাঠশিল্পনগরী পুতুল গ্রাম। চলুন তাহলে আপনাদেরকেও সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আশ্রম থেকে আমি যখন হেঁটে হেঁটেই চলছি সূত্রধর পাড়ার দিকে, কারণ কোনো টোটো আমি পাচ্ছি না আমি এখন এই মুহূর্তে। আর এই যে এটা পড়লো সামনে, স্বামী জানকী দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এখন জিজ্ঞাসা করতে হবে না কাউকে যে সূত্রধর পাড়াটা কোন দিকে পড়ছে। এই যে জানকী দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এই পাশ দিয়ে এই যে রাস্তাটা নিচে দিয়ে চলে গেছে একটু কাঁচামাটি মোনামের রাস্তা, সেটা হচ্ছে সূত্রধর পাড়ার দিকে যাবে। চলুন যাই দেখি। এই স্কুলের পাশ দিয়ে রাস্তা দিয়ে এখন আমাকে হেঁটে যেতে হবে, বেশি দূর না এমন কিছু, খুবই কাছে। আর এই যে এটা মানে বর্ষাকালে খুব জল হয়ে থাকে জায়গাটা। চলুন সামনে যাই, সামনে গিয়ে বলো ডান দিকে যে রাস্তা ঢুকে গেছে সেটাই নাকি সূত্রধর পাড়া। তাহলে চলুন যাওয়া যাক। এটা হচ্ছে মা মহামায়া দুর্গা মন্দির। আর দেখুন লেখা আছে এখানে কাঠশিল্প পাড়া। আমরা যেটা সূত্রধর পাড়া বলি, এটা সেটা কাঠশিল্প পাড়ায় বলে। চলুন দেখে আসি। এই রাস্তা দিয়ে যেতে হবে এখন আমাকে। এই যে এখানে মনে হয় কিছু বানাচ্ছিল কেউ, গাছের টেবিল। এই কাঠশিল্প পাড়াতে সব মিলিয়ে আনুমানিক 50টি ঘর রয়েছে। আর প্রত্যেক বাড়িতে কিন্তু এরকম কাঠের আসবাবপত্র পুতুল তৈরি হয়। বিভিন্ন মেলা বলুন, এমনকি দেশ বিদেশেও এখান থেকে রপ্তানি করা হয়। আপনাদের ইচ্ছা হলে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতেই পারেন। ভারী সুন্দর এই কাঠের জিনিসগুলি কিন্তু। এই পাড়াতে ঢুকলে না সবাই আপনাকে আমন্ত্রণ জানাবে তাদের তৈরি জিনিস দেখানোর জন্য। আমাকেও সেটাই করেছিল। কিন্তু বিশ্বাস করুন, আপনাকে একবারও কেউ জোর করবে না বা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে না। এতটাই ভদ্র মানুষেরা। আপনার ইচ্ছা হলে সেটা কিনতে পারেন।
এগুলো দাম শুরু হয় কত থেকে? বিভিন্ন রকম আছে, এটা একটা স্কুলের প্রোগ্রাম অর্ডার আছে বলে এইভাবে করা হয়, আচ্ছা আচ্ছা, মেহগিনি কাঠের উপরে। ও আপনারা যদি পছন্দ হয় একটা নিতে পারেন, কোনো অসুবিধা না সেটা না বলছি, এমনি শুরু স্টার্টিং প্রাইস কত থেকে? আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 50 টাকা থেকে। 50 থেকে স্টার্টিং? তোমার যেটা লাগিয়ে নিও, বুঝলে? আচ্ছা, না না মেহগিনি সব। আচ্ছা আচ্ছা, মানে এটা লাইট পেন। ওই গঙ্গাটিকুড়ি জমিদার বাড়িতে এরকম পেঁচা দেখেছি, এরকম কাঠের এরকম সব মনে হয় এরকম, এখান থেকে এরকম হয়তো বানানো। টেম্পারেচার 32-33 তো আছে, হবেই মনে হচ্ছে, গরম লাগছে বেশ ভালোই, কিন্তু জায়গাটা সত্যি একটা অন্যরকম শান্তি এখানে। এত সুন্দর গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগাছালির জন্য আরও বেশি ভালো লাগছে, একটা ঠান্ডা হাওয়া বইছে। দারুণ জায়গা, সত্যি তাই। এখন কি বিরাট বড় একটা অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের সামনে একটা সিনটা দেখুন একবার। ওফ, বিউটিফুল বিউটিফুল। বিশাল বড় দিঘি রয়েছে এখানে। আর এই যে আমি এলাম এই রাস্তা দিয়ে, ওই সূত্রধর পাড়া থেকে ভেতর দিয়ে ফিরলাম, এখন হাঁটতে হাঁটতে এলাম। এই জায়গাটা দেখে সত্যি মন ভরে গেল। কাঠিয়া বাবা তপবন আর কাঠশিল্প পাড়া ঘুরে আবার একটা টোটো ধরলাম গোপীনাথ ধামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। পথে পড়বে আর একটা ছোট তপবন, সেটাও আপনাদের দেখাবো। এটাও একটা তপবন, চলুন দেখিয়ে নিয়ে আসি। আস্তে করে এখানে দেখতে হবে। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ ধানে ভরে আছে। তবে বলে রাখি, আমি যেহেতু একা, তাই টোটো ভাড়াটা কিন্তু একটু বেশি। এলাম 20 টাকাতে একাই, আর যাব 50 টাকাতে গঙ্গার ঘাটে। সেখান থেকে আমাকে আবার গঙ্গাঘাট পেরিয়ে যেতে হবে ওপারে গোপীনাথ বাবার ধামে। গঙ্গা ঘাটের কাছে, আর এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে ওই ঘাটের পাড়ে, ওখানে নৌকা করে আবার যাবো। ওই যে দূরে দেখছেন গঙ্গা, সেটা পার করে আমাকে ওপারে যেতে হবে। আর বর্ষাকালে জল তো এই অবধি চলে আসে, আর নদী ভাঙনে অগ্রদ্বীপের অনেকটা অংশই চলে যায় বর্ষাকালে। চলুন সামনে যাই। ও, গঙ্গাটা উপাস দিয়ে একটা জল ক্যানেলের মধ্যে দিয়ে এখানে চলে এসছে, এদিক দিয়ে ঢুকেছে। চলুন যাওয়া যাক। এই যে নৌকাটা মনে হয় রিপেয়ার হচ্ছে এখন। নৌকা থেকে নেমে একটু হেঁটে ধামের প্রবেশদ্বারে এলাম। আর ওই যে দাদাটা, উনি সাইকেল করে ধামের জন্য ভোগ প্রসাদের থালা গ্লাস নিয়ে যাচ্ছেন। উনি আমাকে বললেন তাড়াতাড়ি গিয়ে কুপনটা নিতে, ভোগ প্রসাদ পেয়ে যাবেন। কত প্রাচীন প্রাচীন সব বটবৃক্ষ রয়েছে এখানে। এই সেই 500 বছরের প্রাচীন গোপীনাথ ধাম। কত গল্প রয়েছে এই ধাম নিয়ে।
দোল পূর্ণিমার পর কৃষ্ণ একাদশীতে এখানে বিশাল মেলা বসে। কত লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে, তা গুণে বলা যায় না। আর কত দূর দূরান্ত থেকেও 3-4 দিন আগে থেকে এখানে এসে টেন্ট করে থেকে যান। আর জানলাম এই মেলাটিকে নাকি শ্রাদ্ধের মেলাও বলা হয়। আমাদের গঙ্গাসাগরের মেলার থেকেও কম যায় না এই গোপীনাথ অগ্রদ্বীপ মেলা। এখন তো গোপীনাথ ধামের এই মাঠ এখন পুরো ফাঁকা, কিন্তু আর কদিন পর না এখানে পুরো ভিড় করে মেলা বসে যাবে। এই হোলির পর থেকে অলরেডি লোকজন আসা শুরু করে দিয়েছেন। এখানে অনেকে টেন্ট হাঁটিয়ে ফেলেছে। বাজারেও 6 টাকা দামের রসগোল্লা, 6 টাকা দামের ছানা বড়া মিষ্টি দোকানে পাওয়া যায়। মিহিদানা নাকি সাথে স্কুলের বাচ্চারা সব আসে খেতে এখানে। মিষ্টি দোকানটা হচ্ছে একদম গোপীনাথ ধামের ভিতর দিকে। এই যে গোপীনাথ জি মন্দির সেবা সমিতি প্রসাদ কুপন, মূল্য হচ্ছে 85 টাকা। এখন 2টো বাজছে আর ভোগ প্রসাদের সময় তো হয়ে গেল। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে কত ভক্তের দল আসতে শুরু করেছে। দেখা যাক ভোগ প্রসাদে কী থাকে। প্রথমেই এলো মুগের ডাল দিয়ে একটা শাক, আর ওই যে দেখতে পাচ্ছি মনে হয় বেগনি টাইপের কিছু আসছে মনে একটা। এই চালটা কী চাল বলতে পারবো না ঠিক আমি, তবে খেতে খুব সুন্দর, খারাপ না। আর সঙ্গে মুগের ডালও আছে, দারুণ মুগের ডালটা, খুব সুন্দর। মুগের ডালে পরপরই চলে এলো একটা 5 তরকারি বা পঞ্চরত্ন বা ছেঁচড়া, যেটাই যাই বলুন না কেন, ওই টাইপের একটা 5 তরকারি। এবার এলো আলু ফুলকপি দিয়ে একটা পনিরের আইটেম, খুব সুন্দর পনিরটা, কিন্তু দারুণ করেছে রান্নাটা। আর তারপরে এলো চাটনি, পরিমাণ কিন্তু অনেক বেশি বেশি সব কিছু। চাটনিও যায় এরকম, আপনার পায়েসের পরিমাণও সেরকম, সবই বেশি বেশি, কম কিছুতে নয়। এটা খুব ভালো লাগলো কিন্তু। আসছেন তারা তো নামছেন অগ্রদ্বীপে স্টেশনে, বা কাটোয়া থেকে হয়ে তারপরে অগ্রদ্বীপ আসছেন। আর যারা শিয়ালদা দিক থেকে আসছেন তারা এই অগ্রদ্বীপে আসতে গেলে তাদেরকে আসতে হবে বেথুয়ারহাট স্টেশন। বেথুয়ারহাট স্টেশন থেকে এই রাস্তা দিয়ে কিন্তু খুবই কাছে, যতটা দূরে হচ্ছে হাওড়া দিয়ে কাটোয়া হয়ে আসাটা, ততটাই কাছে হচ্ছে অগ্রদ্বীপে আসার এই বেথুয়ারহাট স্টেশন। টোটো করে আমিও চলে এলাম বেথুয়ারহাট স্টেশনে। যে অগ্রদ্বীপ থেকে যে টোটোটা করেছিলাম, সেই টোটো করে আমাকে বেথুয়ারহাট স্টেশনের ভাড়া হচ্ছে মাথাপিছু 50 টাকা। সব কিছু ঘুরে দেখে আমি ট্রেনে করে বাড়ি ফিরছি এখন। ভালোই ঘুরলাম, আপনারা ঘুরে যেতে পারেন এভাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।